দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 172তম ফেসবুক লাইভে। বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ রুহুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক অব সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর। তিনি অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের নবীন হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সঠিক চর্চার মাধ্যমে একজন দক্ষ হোমিওপ্যাথ চিকিৎসক কিভাবে গড়ে তোলা যায় সেই প্রত্যয় নিয়ে প্রতি সপ্তাহের সোমবার ঠিক এই সময়ে তিনি আলোচনা করেন। ইতিমধ্যে উক্ত আলোচনা সকল বন্ধুদের অত্যন্ত মনোমুগ্ধ হয়েছে এবং সকলে এই লাইভ অনুষ্ঠানটি গ্রহণ করেছেন, যে কারণে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি ভিউয়ার সংখ্যা বাড়ছে এবং আগ্রহের সংখ্যা বাড়ছে। আর এই কারণে আমরা লিভার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার আজকে শেষ পর্ব পর্যন্ত নিয়ে এসেছি এবং একটি রোগ কেন্দ্র করে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ কোনো চিকিৎসা করি না। একটি রোগী যখন যে লক্ষণগুলো আমাদের সামনে উপস্থিত করেন ঠিক ওই সকল লক্ষণ সমষ্টিতে আমরা চিকিৎসা করি, যে কারণে আমরা বলে থাকি রোগ নয় রোগীর চিকিৎসা করি। আজকে স্যারে যে ওষুধগুলো নিয়ে আলোচনা করবেন আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিবেন এবং আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে ওষুধটির নাম বলবেন। স্যার সেখান থেকে আপনাদেরকে একটি স্থির সিদ্ধান্ত দেবেন যে ওষুধটি সঠিক। এবং আপনারা ইতিমধ্যেই আপনাদের সকল বন্ধুদের মাঝে এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে সংযোগ করতে সহযোগিতা করবেন এই আহ্বান জানাচ্ছি এবং আমি সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনার আলোচনা দীর্ঘ দুইটি পর্ব এই টপিকসের উপর হয়েছে, আজকে শেষ পর্ব। যেহেতু আজকে শেষ পর্ব আমরা 1 ঘন্টার মধ্যে আপনার কাছ থেকে অনেক বেশি তথ্য জানতে চাই, সেই জন্য স্যার কোনো ভূমিকা ছাড়াই আজকের আলোচনা শুরু করবেন প্লিজ। স্যার প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধাভাজন চিকিৎসকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ছাত্রছাত্রীবৃন্দ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার প্রাণপ্রিয় বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সকল স্তরের কর্মকর্তা বৃন্দ সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে দেখা যাচ্ছে ডাক্তার শাহনারা রেবা তিনি আমাকে আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম আম্মা জান, আশা করি আপনি ভালো আছেন। ইনশাআল্লাহ আশা করি পুরো সময় আপনি লাইভে থাকবেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন, জেনেছেন, দেখেছেন যে আমাদের সভাপতি সাহেব অলরেডি বলে দিয়েছেন যে আমরা লিভার রোগ সংক্রান্ত জটিলতার সর্বশেষ পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, আলোচনা কোনো শেষ নাই। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী যে আপনি চিকিৎসক, আপনার জীবনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত এর কোনো শেষ নাই। এটা একটা বিশাল সাগর, সমুদ্র, মহাসমুদ্র। এই জায়গার মধ্যে একজন চিকিৎসক সার্বক্ষণিক ভাবে হাবুডুবু খাচ্ছেন। আজকে আমরা আমাদের শরীরের সবচেয়ে অত্যন্ত জটিল অঙ্গ এবং সবচেয়ে বড় অঙ্গ, যে সে অঙ্গের নাম লিভার। আমরা লিভারের জটিলতা, লিভারের রোগ কেন হয় সব নিয়ে আমরা বিগত 2টা ক্লাস আমরা আলোচনা করেছি এবং ওষুধগুলি নিয়েও আমরা আলোচনা করেছি। এই কথাটা সত্য যে কখন যে কোন ওষুধের প্রয়োজন হবে সেটা আমি আপনি কেউই বলতে পারবো না।
রোগী যখন সামনে আসবে তার আলাপ আলোচনার প্রেক্ষাপটে আমরা তখন বুঝতে পারবো যে তার জন্য কোন ওষুধটাই প্রয়োজন। তাই আজকে যেমন এই ওষুধ বা এই আমাদের অঙ্গ, কি অঙ্গ? লিভার, যকৃৎ, এই যকৃতের উপরে আমাদের সর্বশেষ আলোচনা। এই আলোচনায় আমরা সাধারণত যেই রোগজ অবস্থানটা আমরা চিহ্নিত করেছি, সেই রোগজ অবস্থানটা ক্রনিক এন্ড কমপ্লিকেটেড অবস্থানে আমরা আলোচনাগুলি করতে চাই। কারণ অ্যাকিউট অবস্থায়, তরুণ অবস্থার এই ওষুধগুলি আশা করি আপনারা নির্বাচন করতে পারবেন। সুতরাং আমাদের বাহাদুরিত্ব হবে আমরা যদি একটা চির রোগীর অবস্থান বা চির রোগ ক্রনিক ডিজিজে আক্রান্ত সেই মানুষগুলিকে যদি আমরা ভালো করতে পারি, সেখানেই আমাদের কৃতিত্ব, সেখানে আমাদের বাহাদুরি। আজকে আপনারা জানেন, আমরা বিগত দিনেও বলেছি যে লিভারের সর্বশেষ অবস্থান, সেই অবস্থায় সাধারণত রোগীরা কি সিমটমস নিয়ে আসবে? রোগীদের মধ্যে থাকবে সিভিয়ার উইকনেস, রোগীদের মধ্যে থাকে ডায়াথেসিস, রোগীদের মধ্যে থাকবে সিভিয়ার পেইন, এবং রোগীদের মধ্যে থাকবে তাদের অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, রোগীদের মধ্যে থাকবে হজমের গন্ডগোল, রোগীদের মধ্যে থাকবে গ্যাসিয়াস কমপ্লেইন, রোগীদের মধ্যে যন্ত্রের সাহায্যে প্রমাণ হয়ে যাবে রোগী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, যন্ত্রের সাহায্যে প্রমাণ হয়ে যাবে সিরোসিস অফ দ্য লিভার, ফ্যাটি লিভার, ক্যান্সার অফ দ্য লিভার, ফিফথ স্টেজে রোগীর অবস্থান। সেই অবস্থানেই আমার আপনার কাছে রোগীরা আসবে। সুতরাং এই যে কমন আমি যে সিমটমস গুলি বলেছি, ইন জেনারেলি ক্রনিক ওষুধগুলির মধ্যে এই কমন এই সিমটমস গুলি থাকবে। কমন সিমটম গুলি সব ওষুধের মধ্যেই আছে। তার থেকে আপনাকে বেছে নিয়ে, তার থেকে আপনাকে আপনার সমস্ত অর্গানের আলোকে, আপনাকে কজ অফ দ্য ডিজিজের আলোকে আপনাকে ওষুধ নির্বাচন করতে হবে। এর মধ্যে দেখা যাবে সাপ্রেশন অফ দ্য কি মেডিসিনাল সাপ্রেশনে রোগের সৃষ্টি হতে পারে, সাপ্রেশন অফ দ্য স্কিন ডিজিজ, সাপ্রেশন অফ দি সোরা এর কারণে আসতে পারে, সাপ্রেশন অফ দি সাইকোসিস, সাপ্রেশন অফ দি এসটিডি, সাপ্রেশন অফ দ্য সিফিলিস। এই সমস্তর উপর ভিত্তি করে আমার লিভার রোগ সৃষ্টি হয়ে যেতে পারে। আপনি প্রচুর পরিমাণে বিয়ার, হুইস্কি, বার্গেন্ডি, মদ ইত্যাদি সবকিছু আপনি খেয়েছেন, তার উপর ভিত্তি করেও আপনার লিভার রোগ সৃষ্টি হয়ে যেতে পারে। এর উপর ভিত্তি করেই আমরা ওষুধগুলিকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, ওষুধগুলি সেভাবে আমাদের নির্বাচন অত্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত নীরবতার সাথে, অত্যন্ত রোগীর প্রতি অত্যন্ত ভালোবাসা দিয়ে এবং তীক্ষ্ণ দৃষ্টি আপনার সেখানে অর্পণ করে রোগীর অ্যাটেন্ডেন্ট, রোগীর বাবা মা যা আছে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে আপনাকে এই নির্বাচন করতে হবে। সাবজেক্ট এখন আসেন, আজকে আমরা যে ওষুধটা নিয়ে এখন এই মুহূর্তে আমি আলোচনা করব, সেই ওষুধটা রোগী আপনার কাছে আসলো, আপনি দেখলেন একজন বেসিক্যালি তার আউটলুকিং এ দেখা গেছে সে অত্যন্ত একটা দুর্বল প্রকৃতির রোগী, তার ভিতরে তার চেহারার মধ্যে এনিমিক ডায়াথেসিস, তার চোখ হলুদ, তার এই অবস্থার প্রেক্ষাপটে আপনি দেখলেন সে তার এল্ডারলি লুকিং, তার মানে তাকে একটা বয়স্ক মানুষের মতো মনে হচ্ছে, কিন্তু আপনি যখন
তার বয়সের কথা বলবেন, তখন সে বলবে স্যার আমার বয়স 45 বছর, হয়তো বা বলবে 50 বছর, কিন্তু রোগীর আউটলুকিং এ দেখা যাচ্ছে সে বোধহয় 70 বছরের একজন মানুষ, 65 বছরের একজন মানুষ। সে অত্যন্ত দুর্বল দুর্বল। তারপরে যায় তার প্যাথোলজিক্যাল রিপোর্টে দেখবেন তার মধ্যে এনিমিয়া, তার রক্ত শূন্যতা, রক্তহীনতা, তার মধ্যে এই যে একটা পরিস্থিতি আপনি পেলেন, পাওয়ার পরে আপনি রোগীকে জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি একটু বলো তো তোমার এখন কষ্টটা কি? তখন সে বলবে স্যার, কি বলবে? এই স্যার আমার প্রচন্ড ব্যথা। আপনার ব্যথাটা কোন দিকে? বলবে স্যার সারা শরীরে আমার ব্যথা, আমার বামে ব্যথা, ডাইনে ব্যথা, সামনে ব্যথা, পিছনে ব্যথা। আরে বাবা সব জায়গায় তো ব্যথা, আপনি একটু বলেন তো দেখি আপনার ব্যথাটা কোন দিকে বেশি? রোগী বলবে, হয়তো বা বলবে স্যার আমার এই ব্যথাটা সবচেয়ে বেশি ডান দিকে, ডান দিকে স্যার আমার ব্যথা। তার মানে কি আমার তখন মনের রাজ্যে চলে আসছে লিভার তো ডান দিকে, হয়তো বা এটা লিভারের 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 অঙ্গের কোনো ওষুধ হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার রোগীকে জিজ্ঞাসা করলেন শুধুমাত্র কি ডান দিকে থাকে? তো স্যার এটা ডান দিকে বেশি, তবে বাম দিকেও আমার এই ব্যথাটা আসে। আচ্ছা আর কি কষ্ট? স্যার আমি কথা বলতে পারছি না, আমি অত্যন্ত দুর্বল, আমি স্যার খুবই দুর্বল। আচ্ছা ঠিক আপনি দুর্বল, আর কি কষ্ট? স্যার আমার প্রচুর গ্যাস। স্যার সেই যে ছোটকাল থেকে আমার যখন বয়স হয়েছে, বয়সন্ধিকাল পার হয়েছে, তখন থেকে যে স্যার আমার গ্যাসের সমস্যা, সেই গ্যাসের সমস্যা স্যার আজও যায় নাই। কত গ্যাসের অ্যালোপ্যাথিক ওষুধ খেলাম, কত অ্যালোপ্যাথিক ডাক্তার দেখালাম, কত স্যার গ্যাস্ট্রিকের ডাক্তারের কাছে গেলাম, মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলাম, কিন্তু স্যার সে ওষুধ খেয়ে আপৎকালীন আমার গ্যাসটা একটু কমে। আচ্ছা এই যে গ্যাসটা, আপনার এই গ্যাসটা কি উপরের দিকে যায় না নিচের দিকে যায়? কোন দিকে আপনার গ্যাসটা বেশি? সে আপনাকে বলবে যে স্যার আমার উপর দিয়েও যায়, নিচ দিয়েও যায়। তারপরে কোন দিকে? তখন আপনি ডাক্তার, তাকে বুদ্ধি করে আপনি বলবেন যে আপনার কোন দিক থেকে গ্যাস বেশিটা যায়। তো স্যার সম্ভবত যখন প্রশ্ন করবেন সম্ভবত আপনি বলবেন না, ক্লিয়ার আমাকে একটু উত্তর দেন। তখন সে বলবে যে স্যার আমার নিচ দিয়েই প্রচুর পরিমাণে গ্যাস যায়, স্যার আমার গ্যাস শব্দ করে আমার গ্যাস যায়, আমার নিচ দিয়ে গ্যাস যায় এবং দুর্গন্ধযুক্ত আমার গ্যাস। তাহলে রোগী কি করলো? রোগী তার রাইট সাইডের ব্যথার কথা বললো, গ্যাসিয়াস কমপ্লেনের কথা বললো। রোগী আপনি কি কাজ করেন? হয়তো রোগী বলবে স্যার আমি কৃষি কাজ করি, অথবা অন্য কোনো প্রফেশনের কথা বলবে। তখন আপনি, তখন রোগী বলবে স্যার সার্বক্ষণিকই আমি কাজকর্মের মধ্যে থাকতে ভালোবাসি, আমি আমার কাজকর্ম করি, আমি সকালে যে স্যার ক্ষেত খামারে যাই, সেই ক্ষেত খামারে গিয়ে আমি সন্ধ্যায় আসি, আমি সারাক্ষণ আমার কাজকর্ম করি। অথবা এই কোন রোগী আছে হয়তো অফিসিয়াল বিষয়ে কথা বলবে, কোন রোগী আছে তার জীবন আচরণ নিয়ে কথা বলবে, সেই প্রেক্ষাপটে আপনি তার দেখলেন সে অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত পরিশ্রমী। তখন আপনি তাকে যদি প্রশ্ন করেন আচ্ছা এই যে পরিশ্রমের কাজটা করেন আপনাকে কেউ সাহায্য সহযোগিতা করে না? ও স্যার আমি কারো সাহায্য সহযোগিতা খুব একটা নেই না। কেন নেন না? আপনি কি গরিব? আপনার পকেটে কি টাকা নাই, পয়সা নাই নাকি? কেন আপনি নিচ্ছেন, আপনি সাহায্য সহযোগিতা নিচ্ছেন না? স্যার এইটুকু কাজের জন্য আবার লোক নেব, সেই লোকের আবার স্যার
প্রতিদিন আমার 500-1000 টাকা দিতে হবে স্যার, এই কারণে আমি তার সাহায্য সহযোগিতা নেই না, যতটুকু পারি আমি তার নিজের কাজটা নিজে করতেই বেশি পছন্দ করি। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা দেখলেন কি? দেখলেন সে নিজের কাজ নিজে আসলে পছন্দ করে, নাকি তার মধ্যে একটা কৃপণতা অবস্থানের কারণে সে কারো সহযোগিতা নেয় না? আপনি তার প্যাথোলজিক্যাল রিপোর্টে দেখলেন যে the patient suffering from cancer of the liver, অথবা আপনি দেখলেন তার তার ফিফথ স্টেজে তার লিভারের সে চলে আসছে, অথবা আপনি দেখলেন তার ফ্যাটি লিভার, অথবা আপনি দেখলেন তার সিরোসিস অফ দ্য লিভার, এরপরে আপনি দেখলেন তার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, তার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড। এই পরিস্থিতিতে আচ্ছা বাবা, এবার বলো তো তোমার খাবার দাবার, তোমার চাল চলন, আপনি তো আপনার কেস হিস্ট্রি আপনার অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 83 to 104 আপনারা নিলেন। আমি কিন্তু আজকে আপনাদেরকে শুধুমাত্র আলোচনা করতেছি লিভারকে কেন্দ্র করে। তা লিভারকে কেন্দ্র করে আমি যদি এখন ওষুধ নির্বাচনের ক্ষেত্রের দিকে আমি যাই, তাহলে আমি তার 3টা সিমটমস পেয়েছি। এখন আমি জানি আমি যে ওষুধটা নির্বাচন করতে যাব, এই রোগটা যেমন এটা একটা দীর্ঘমেয়াদী রোগ, তেমনি এই রোগটা ভালো করতে গেলে একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন আমার দরকার, লং অ্যাক্টিং মেডিসিনের আমার প্রয়োজন। ডিপ অ্যাক্টিং, লং অ্যাক্টিং এই ওষুধগুলি আমার প্রয়োজন। আচ্ছা, এবার যদি আপনি তাকে প্রশ্ন করেন খাবার দাবারের মধ্যে, স্যার আমি কিন্তু ভোজন রসিক, আমি প্রচুর খাবার খাই, কিন্তু আমার খাবারের মধ্যে এমন অবস্থায় একসময় প্রচুর খাবার খেতাম, এখন স্যার খাবার খেতে পারি না, অল্প খাবার খেলে আমার পেট ভরে যায়। আচ্ছা, এই যে খাবার, এই খাবারের মধ্যে ভালো খাবার দাবার কি আপনি কিনেন, বা কিভাবে আপনি সংগ্রহ করেন, কি করেন? তখন পাশের থেকে হয়তো ওনার গিন্নি বলবে, স্যার এই মানুষটা বড় কৃপণ প্রকৃতি, উনি দৈনন্দিন বাজার ঘাট তিনি করেন। কখন করেন? উনি দুপুরে গিয়া বাজার করেন, রাত্রে 11টায় গিয়া বাজার করেন। বাজারে গিয়া তিনি তিনি অল্প টাকায় বেশি পচা গলা জিনিসপত্র তিনি এগুলা কিনে বাড়িতে নিয়ে আসেন। তাহলে আমরা তার মধ্যে একটা কৃপণ স্বভাব তার ভিতরে পেয়েছি, যে সে বেসিক্যালি এমনকি স্যার বাড়িতে সে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসুক এটা সে চায় না, সে একাকী থাকতে চায়, চুপচাপ ইন্ট্রোভার্টেড মেন্টালিটিতে সে থাকতে চায়। কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব আসলে তার টাকা পয়সা খরচ হবে, সে খরচ করতে চায় না। এই অবস্থায় আমরা কি করলাম? আমরা তার ভিতরে এটা পেলাম। আর কি পেলাম? আচ্ছা, খাওয়া দাওয়ার মধ্যে কেমন খাবার আপনি পছন্দ করেন? গরম খাবার পছন্দ, ঠান্ডা খাবার পছন্দ? এগুলা খুব টেকনিক্যালি আপনাকে তার থেকে আদায় করে নিতে হবে। হয়তোবা সে বলবে, স্যার আমার গরমটাই বেশি পছন্দ, আমি গরম খাবার খেতে আমি পছন্দ করি। আচ্ছা, গরম খাবার আপনি পছন্দ করেন, ঠিক আছে। এবার আপনার পায়খানার অবস্থা কি? সে বলবে যে স্যার আমার পায়খানা খুব কষ্টকর পায়খানা, আমার কনস্টিপেটেড আমার পায়খানা, এবং আমার পায়খানা বের হতে কষ্ট হয়। আচ্ছা, আপনার প্রস্রাব কেমন? স্যার প্রস্রাবটা স্যার কষ্টদায়ক, প্রস্রাবে জ্বালা পড়া আছে, ইদানিং স্যার রেডিশিং কালার, অর্থাৎ ব্রিক লাইট কালার আমার প্রস্রাব আমার হচ্ছে স্যার। ব্রিক লাইট তো সে বলবে না, রেডিশিং কালারও বলবে না, সে বলবে স্যার রক্তের মতো আমার প্রস্রাব, অথবা লালচে প্রস্রাব। এই প্রস্রাবের প্রেক্ষাপটে স্যার আমার খুবই কষ্ট হয়। কিন্তু স্যার আমার, এইবার আপনি যদি তার যৌন অভ্যাস বদ অভ্যাস এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন, তাহলে দেখবেন যে তার জীবনে যৌন আকাঙ্ক্ষা প্রচুর ছিল। একটা পর্যায়ে আজকে সেই একদম তার যৌন চাহিদা আছে, বাট আনএবল টু ডু,
তার সমস্ত কৃতকর্মগুলি এইভাবে তার একদম নষ্ট হয়ে গিয়েছে। এখন আজকে আপনি তার সাথে আলাপ আলোচনা করার পরে আপনি এগুলি, আচ্ছা আপনার রোগটার সম্বন্ধে আপনার কোনো বাড়া কমা আছে, কখন বাড়ে কখন কমে, আপনি যদি তাকে প্রশ্ন করেন সে বলবে, তাকে আপনার সহযোগিতা করবেন কোন সময়টা আপনার বেশি বাড়ে, সে হয়তো উত্তর দেবে সারাক্ষণে তো স্যার এখন আমার আর কিছু ভালো লাগে না, এখন আমার পরিণত বয়সে বন্ধু বান্ধব সবাই বলে আমি নাকি মারা যাব, স্যার আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমাকে স্যার বাঁচান। তো এখন আপনার কষ্ট স্যার বেশিরভাগ সময় আমার গ্যাসের কষ্টটা সবচেয়ে বেশি হয় বিকালে, বিকাল থেকে রাত্রে পর্যন্ত আমার গ্যাসের এই বেশি হয়। তাহলে আপনি এই রোগীটার কাছ থেকে তার জীবনের ইতিহাস, তার পরিশ্রমের ইতিহাস, তার আউটলুকে, ওল্ডারলি লুকে, গ্যাসিয়াস কমপ্লেন, এই বিষয়গুলি আপনি পেলেন। তার মধ্যে একটা কৃপণ স্বভাবের একটা চরিত্র পেলেন এবং সেই ইন্ট্রোভার্টেড মেন্টালিটি, সে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসুক সে পছন্দ করে না। কেন পছন্দ করে না? তার টাকা পয়সা খরচ হয়ে যাবে, এই কারণে সে পছন্দ করে না। তার কাপড় চোপড় বেশভূষা সে নিজেও কিনতে চায় না এবং তার বউ, তার ওয়াইফ, তার বাল বাচ্চা তাদেরকেও সে ভালো কাপড় চোপড় কিনতে দেয় না। কিন্তু অত্যন্ত লোভাতুর প্রকৃতির, খাবার দাবার সে অন্যের বাড়িতে সে খাওয়ার জন্য সে প্রস্তুত, সেখানে তার ভিতরে লোভ আছে যে নিজের পকেটের পয়সা দিয়ে সে ভালো খাবার খাবে না, কিন্তু যখন কোনো মেহমান অতিথি কোনো বাড়িতে, শ্বশুর বাড়িতে তাকে দাওয়াত করে বা বন্ধু বান্ধবের বাড়িতে দাওয়াত করে খেতে গেলে সে কি করে, সে চারিদিকে তাকায় যে কোথায় ভালো খাবার আছে, কিন্তু সেই খাবারগুলি খেতে গিয়ে সে অল্প খাবার খেলেই তার পেটটা ভরে যায়। ইদানিং অবস্থা এরকম হয়েছে যে অল্প খাবার খেলেই তার পেটটা ভরে যায়। তাহলে আপনি তার মেন্টালিটিতে ভীরুতা পেলেন, কৃপণতা পেলেন, নিঃসঙ্গ প্রিয়তা পেলেন। এত কিছুর উপরে আপনার কষ্টটা কোথায়? কষ্টটা লিভার। কষ্টটা কোথায়? যখনই লিভারটা 50 স্টেজে চলে গেছে তখন আপনি তার উইকনেস পাবেন, তার এনিমিক ডায়াবেটিস পাবেন। দিস ইজ কোয়াইট নরমাল। এবং তার সাথে সাথে তার ভিতরের এখন যে পর্যায়ে, এই পর্যায়ে মানে as if the patient is going to be dead, এই পর্যায়ে সে চলে আসছে। সুতরাং তার সাথে তার দেখা যাচ্ছে তার রাইট সাইডের মধ্যে তার লিভারের যে গোল্ড ব্লাডার সেটাও তার অসুস্থ, তার স্প্লিন, অন্যান্য অঙ্গগুলিও তার কি হয়ে গেল, মেটাস্টেসিস হয়ে গেছে। তাহলে এত কিছুর পরে আপনি এবার, আপনি ইউ ডাক্তার, আপনার নিকট নিশ্চয়ই অনেকগুলি ওষুধ চলে আসছে, আপনি প্লিজ একটু বলেন তো এই ক্ষেত্রে আপনি কি ওষুধটাকে নির্বাচন করবেন। রাকেশ আলী আপনি বলেছেন লাইকোপোডিয়াম। ইন্ডিয়া থেকে রাকেশ আলী। মনিরুল ইসলাম মেবি নোয়াখালী, কোত্থেকে বলছেন একটু বলবেন। লাইকোপোডিয়াম। আচ্ছা, এখন আসেন কামরুল ইসলাম, লাইকোপোডিয়াম। চমৎকার কামরুল ইসলাম সাহেব, আপনারা তাড়াতাড়ি বলেন। আমি আপনাদেরকে একটা ওষুধের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। কামরুল ইসলাম, আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক পরিবার, ওয়ালাইকুম আসসালাম। হোমিওপ্যাথিক প্রোগ্রাম সবাইকে বৃষ্টির রাত্রে শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ডাক্তার মোহাম্মদ ওয়াসিম আলী, পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা, লাইকোপোডিয়াম। আচ্ছা, এবার কে কি বলবেন একটু বলেন তো দেখি। ডাক্তার আমিনুল ইসলাম বিপ্লব, মাশাআল্লাহ। আপনার ওষুধ কি? আচ্ছা, জিএম হাবিবুল্লাহ, এই কি গুল মোহাম্মদ হাবিবুল্লাহ, লাইকোপোডিয়াম। আচ্ছা, এবার রফিক হাসান, লাইকোপোডিয়াম। এবার একটু বলেন আর কে কি বলবেন। আবু রায়ান, লাইকোপোডিয়াম স্যার, বেশ চমৎকার। হুমায়ুন কবির, লাইকোপোডিয়াম।
বেশ বেশ। হুমায়ুন কবির কুমিল্লা তিতাস থেকে ধন্যবাদ। তারপরে শ্যামল বর্মন লাইকোপোডিয়া প্রত্যেকে কোটবাড়ি। তারপরে নীলফামারী থেকে আবু রায়হান, আমার লাইকোপোডিয়া। তারপরে আমিনুল ইসলাম বিপ্লব লাইকোপোডিয়া। বলেন বলেন আর কে বলবেন? আমি পাবনা থেকে স্যার, ধন্যবাদ মমিনুল ইসলাম। আর কে? স্যার যা বলেছেন তা প্রায় সবাই লাইকোপোডিয়ামের সাথে, সুতরাং আমরা তাকে লাইকো M2 M3 এই পদ্ধতির ওষুধগুলি চমৎকার ভাবে কাজ। ওকে, ধন্যবাদ। আপনারা বলেছেন, হ্যাঁ আপনারা বলেছেন যে লাইকোপোডিয়াম, আপনাদের সাথে আমিও একমত। আব্দুর রহমান লাইকোপোডিয়াম, রুহুল আমিন লাইকোপোডিয়াম, তারপরে বুরহান উদ্দিন লাইকোপোডিয়াম, মমিনুর রহমান লাইকোপোডিয়াম, তারপরে শরীফুল ইসলাম লাইকোপোডিয়াম। ওকে ওকে, আপনারা জানি সবাই আমার চেয়েও বেশি ভালো জানেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এইরকম চরিত্র, শাহানারা রেবা ধন্যবাদ আম্মাজান লাইকোপোডিয়াম। বেশ, আপনাকে রোগীর থেকে ওষুধের চরিত্রটা বের করে আনতে হবে, অত্যন্ত গোপনতার সাথে, অত্যন্ত চিন্তা ভাবনা করে রোগীর সাথে বন্ধুত্ব স্থাপন করে আনতে হবে। আপনার লাইকোপোডিয়াম স্যার সবাই আপনাকে বলেছেন, ধন্যবাদ। এবার আসেন, আপনাদের সাথে আমিও একমত। এখন পটেন্সি নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসবো, সেই দিকে আমি যাব না, সেই দিকে আমি যাব না। আমরা, আপনারা আপনাদের মতো করে পটেন্সি নির্বাচন করে এই রোগীকে, এই আইজে ইট মে বি ক্যান্সার অর এনি আদার ডিজিজ, এইটা আপনার গোল স্টোন হতে পারে, হাইপারট্রফি অফ দ্য লিভার হতে পারে, আপনার সিভিয়ার গ্যাসিয়াস কমপ্লেইন হতে পারে, অথবা অ্যাট্রফি অফ দ্য লিভার হতে পারে। যাই হোক, হোয়াট এভার বেবি সিমটমস ইন্ডিকেটস দ্য মেডিসিন ইজ লাইকোপোডিয়াম। ওকে ফাইন। এখন আসেন, আমরা আরেকটা ওষুধ দিয়ে আমরা কথা বলতে চাই, অল্প কথায়। আমি এখন যে ওষুধটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আগেই বলেছি লিভারের কমন সিমটমস গুলি প্রত্যেকটা ওষুধের সাথে রিলেটেড। তার থেকে আমরা দু একটা সিমটমস কে সেপারেট করে আমরা ওষুধ নির্বাচন করব। এখন আসেন, আপনার কাছে একটা রোগী এখন আসলো, যে রোগীটা, সেই রোগীটাও ক্যান্সার অফ দ্য লিভার। আপনার কাছে এক গাঁথা রিপোর্ট নিয়ে আপনার কাছে আসলো যে ক্যান্সার অফ দ্য লিভার। আরো কি দেখলেন? হাইপারট্রফি অফ দ্য লিভার, লিভার বড়, এগুলা দেখলেন। আইসা বলবে সিভিয়ার বার্নিং পেইন, প্রচন্ড ব্যথা। কি ধরনের ব্যথা? জ্বালাকর ব্যথা, সিভিয়ার বার্নিং পেইন। এবং আপনি দেখলেন রোগী আপনার চেম্বারের, আপনার যে টেবিল, এই টেবিলের সাথে এইরকম প্রেসার দিয়ে সে, এইরকম প্রেসার দিয়ে সে আপনার সাথে কথা বলতেছে। কিরে বাবা, আপনি এরকম টেবিলের সাথে আপনার বুকটাকে চাইপা বসলেন কেন? তো স্যার, এই ব্যথার জন্য আমি যদি একটু প্রেসার দেই তাহলে আমার কাছে একটু ভালো লাগে, আমি যদি একটু ভালো লাগে স্যার। আর রিপোর্টের মধ্যে দেখলাম ক্যান্সার তো বটেই, তার সাথে আছে কোলেস্ট্রল, তার সাথে আছে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, এগুলি আছে। এইবার তার ন্যাচারালি তার মধ্যে জন্ডিস ডায়াবেটিস আছে, ন্যাচারালি তার মধ্যে কি আছে? তার মধ্যে এনিমিক ডায়াবেটিস আছে। চোখের দিকে তাকান, তাকায় দেখলেন কি? তার চোখটা সম্পূর্ণরূপে হলো, তার এই হলো। স্যার, এই ব্যথাটার একটা প্রকৃতিটা হলো আপ এন্ড ডাউন। পেইনটা সিভিয়ার, কিন্তু সিভিয়ারটা বেলের মতো আপ ডাউন করে স্যার। এটা রোগী তো বলে নাই, এটা আমি আপনাদেরকে বললাম যে ব্যথাটা আপ এন্ড ডাউন করে, আপ ডাউন করে। এবং স্যার, আমার মুখটা তিতো,
আমার জিহ্বাটা তিতো, তার মানে স্যার আমার এই জায়গা থেকে পিত্ত বের হচ্ছে, বা সে পিত্তর কথা তো বলবে না, সে বলবে মুখটা তিতো স্যার, আর লবণাক্ত লাগে, আমার জিহ্বাটা লবণাক্ত লাগে, মুখটা তিতো, এবং সবকিছু স্যার এমনটা অবস্থা, আমি স্যার একটু নড়াচড়া করতে পারি না, এই যে আমি একটু নড়বো, সেই নড়াচড়াটা করা সম্ভব না। এটাকে বলা হয়, তারা ইংলিশে একটা প্যাথোলজিক্যাল টার্ম তারা দিয়ে দিছে আলট্রাসোনোগ্রামের মধ্যে, যে অবস্টিনেট হেপাটিক এনগোরমেন্ট, অবস্টিনেট হেপাটিক এনগোরমেন্ট। অবস্টিনেট মানে আপনার লিভারটা অনড়, একদম স্থির অবস্থায়, একটু নড়তে পারে না, এই পর্যায়ে সে আছে। হেপাটিক তো জানেন, লিভার, হেপা মানে লিভার। এরপরে এনগোরমেন্ট, তার মানে কি, যে তারা এটার অর্থ যে লিভারের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তার সাথে যা কিছু অর্গান আছে, সব একটা যানজট সৃষ্টি হয়ে গেছে, যানজট। তার মানে লিভারের সাথে গোল ব্লাডার, লিভারের সাথে স্প্লিন, এই বিষয়গুলি এই জায়গার মধ্যে একটা জটলা পাকিয়ে গিয়েছে, যার কারণে তার অবস্থাটা একটা চরম পর্যায়ে চলে আসছে। এই অবস্থায় আমরা একটা কি বলবো, তার সমস্ত স্বাভাবিক কাজকর্মগুলি সব বন্ধ হয়ে গিয়েছে। আজকে তারে আমার স্যার এই সমস্যাটা আজকে 10 বছর, এই 10 বছরের থেকে আজকে হইতে 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 এই পর্যায়ে ডাক্তাররা স্যার আমাকে বলে দিয়েছে যে আমার এই রোগটা ভালো হবে না, আমার নাকি এটা এখন অপারেশনও করা যাবে না। সেই পর্যায়ে স্যার আমি আপনার কাছে এসেছি, আপনি স্যার আমাকে একটু সুস্থ করেন, অন্তত আমার ব্যথাটা একটু কমিয়ে দেন। এখন আসেন, আমরা এই ক্ষেত্রে আমাদের বরিক সাহেব একটা ক্লিনিক্যাল ওষুধকে নির্বাচন করেছেন, এবং এই ওষুধটা দিয়ে ডাক্তার বার্নেট 2টা লিভার ক্যান্সারের রোগীকেও ভালো করেছেন। ডাক্তার বার্নেট তার হিস্ট্রিতে বলেছেন, আমি এই ওষুধটা দিয়ে 2টা রোগী ক্যান্সার অফ দ্য লিভার ভালো করেছি। আপনারা বলেন তো দেখি, কি ওষুধ আপনারা দিবেন? আপনারা এই অবস্থায় কি দিবেন? তার কিন্তু জন্ডিস আছে, সবকিছু লিভার সংক্রান্ত সকল জটিলতায় এগুলি আছে, বাট এই জায়গার মধ্যে আমরা একটা ক্লিনিক্যাল পিকচারের মধ্যে আমাদেরকে ওষুধ নির্বাচন করতে হচ্ছে অ্যাকর্ডিং টু বার্নেট, অ্যাকর্ডিং টু বরিক। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় হিমশিম খাচ্ছি, আমরা এই জায়গায় কি ওষুধ দেব একটু বলেন তো দেখি, কি ওষুধে আমি যাব, কি ওষুধ আমি দেব একটু বলেন, আপনারা বলেন। একটু হ্যাঁ, মাহমুদুর রহমান, হ্যাঁ হ্যাঁ, দেলওয়ার সাহেব একটা ভালো কথা বলেছেন। আচ্ছা, গাজী ইব্রাহিম কোটলা সরিদাস, দেলওয়ার সাহেব বলেছেন, স্যার ওষুধ নির্বাচন সঠিক হলেও ডোজ যথাযথ প্রয়োগ না হলে রোগী উপকারের চেয়ে অপকারী বেশি হয়। ইদানিং দেখা যাচ্ছে যে প্রায় অধিকাংশ চিকিৎসকই মাত্রা জ্ঞান না থাকার কারণে রোগীদের কষ্ট বেড়ে যাচ্ছে। চমৎকার কথা বলেছেন ডাক্তার দেলোয়ার, হ্যাঁ তিনি ঠিকই বলেছেন। আমি বারবার একই কথা আমিও বলেছি যে আপনাদের ওষুধ নির্বাচন ঠিক, কিন্তু
ওষুধ নির্বাচনের ক্ষেত্রে যদি আপনার যদি মাত্রা এবং পটেন্সি ডোজ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আচ্ছা, রফিক নেট্রাম সালফার কথা কে বললেন? পিওর হোমিওপ্যাথিক চিকিৎসা নেট্রাম সালফ বললেন। আচ্ছা, চেলিডোনিয়াম রফিক হাসান চেলিডোনিয়াম বললেন। ফসফরাস হুমায়ুন কবির ফসফরাস বললেন। তারপরে আপনার মাহমুদুর রহমান নেট্রাম সালফের কথা বললেন। চেলিডোনিয়ামের বোরহান উদ্দিন চেলিডোনিয়াম তিনি বললেন চেলিডোনিয়াম।